সময়ের কাঁটা ঘূর্ণায়মান। সে ঘুরতে ঘুরতে সকালের সময় পেরিয়ে বিকালের দিকে গড়িয়েছে। তুর্যের মাথার চোট ততটা গাঢ় না হয় তাকে হাসপাতাল থেকে সসম্মানে রিলিজ করে দেওয়া হয়েছে ইতোমধ্যে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একটা দিন পর্যবেক্ষণে থাকতে বলেছিল, কিন্তু তুর্য রাজি হয়নি। এই হাসপাতাল, এখানকার ওষুধ গন্ধ এসব বরাবরই অপছন্দের তালিকায় তার। তাই একটু তড়িঘড়ি করে হাসপাতাল ছেড়েছে ছেলেটা। তবে এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এতটা সময় তুর্যের জ্ঞান ফিরেছে, অথচ সে আরুষের খোঁজ করেনি একবারও। তবে কি মাথার চোট পেয়ে চোট পাওয়ার কারণটাই ভুলে গেছে, নাকি মনে মনে বড়সড় কোনো পরিকল্পনা আছে ভেবে পাচ্ছে না আরুষ। ভয়ে আর বেচারা তুর্যের সম্মুখে একটা বারের জন্য যায়নি। লুকিয়ে চড়িয়ে ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মতো দূর থেকে দেখছে তার স্যারকে। যদিও দুই একবার সাহস করেছিল, ভেবেছিল একটাবার তুর্যের সাথে দেখা করে মাপ চেয়ে নেবে, তবে পরক্ষণে আবার ভয়ে সিদ্ধান্ত বদলে ফেলেছে। বলা তো আর যায় না, পরে দেখা যাবে সে মাপ চাইতে তুর্যের কাছে গেল আর তুর্য প্রতিশোধ নিতে তার মাথা ফাটিয়ে এই হাসপাতালেরই কোনো এক বিছানায় শুয়ে দিল। তখন কি হবে? তার থেকে কয়েকটা দিন যাক, তুর্য আর একটু সুস্থ হোক এবং এই ঘটনাটাও কিছুটা ভুলুক, তারপর না হয় তার সম্মুখে যাওয়া যাবে। রাতের আধার ঘনিয়েছে। দিনের উজ্জ্বল সূর্যটা বিদায় নিয়ে প্রকৃতিকে বিলিয়ে দিয়েছে আধারের মাঝে। ব্যস্ত শহরটা সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আধশোয়া হয়ে বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়। একটু পরপর আবার অধৈর্য ভঙ্গিতে দরজার পানে উকিঝুঁকি মেরে দেখছে পৃথা আসছে কিনা। সে যে মেয়েটা কক্ষ থেকে বেরোলো আর এলো না। হাসপাতালে তো নিজ পরিবারের জনগোষ্ঠীর কৃপায় বউর মুখটা পর্যন্ত ভালোভাবে দেখার সুযোগ পায়নি তুর্য। তারপর এলো বাড়িতে, ভেবেছিল এখানে এসে অন্তত বউর সাথে একান্তে সময় কাটানোর সুযোগ পাবে। গতকাল রাতে, অর্থাৎ মাথা ফাটার আগে পৃথার সাথে তার কথা বলার যতটুকু সৌভাগ্য হয়েছিল, তাতে তুর্য এইটুকু অন্তত বুঝেছিল পৃথার হৃদয়ে তার জন্য অনুভূতির সঞ্চার ঘটেছে। তবে তখন তাড়াহুড়োতে থাকায় এ বিষয়ে পৃথার সাথে আর কথা বাড়াতে পারেনি বেচারা। হন্তদন্ত হয়ে ছুটেছে জঙ্গলে, আর তারপর হাসপাতাল। তুর্যের জ্ঞান ফেরার পরে যখনই এই বিষয়টা আবার তার মাথায় হানা দিয়েছে, তখন থেকে সে উতলা হয়ে উঠেছে পৃথার সাথে একটাবার একান্তে কথা বলার জন্য। সে যা ভেবেছে সেটাই সঠিক কিনা নিশ্চিত হতে দিশেহারা হয়ে উঠেছে তুর্যের হৃদয়। অথচ তার পরিবারও তাকে একটু শান্তিতে বউর কাছে থাকতে দিচ্ছে না। আর বউ তো বই, পাষাণ মহিলা একটা, যতটা পারছে পালিয়ে বেড়াচ্ছে। তুর্যের ভাবনা চিন্তার মাঝে পৃথা হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো কক্ষে। এগিয়ে গিয়ে প্লেটটা বিছানার উপরে তুর্যের সম্মুখে রেখে বলল, খেয়ে নিন তাড়াতাড়ি, এরপর ওষুধ আছে আপনার। তুর্য একবার তাকালো খাবার প্লেটের দিকে, পরক্ষণে আবার দৃষ্টি ঘোরালো পৃথার পানি। বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, খাইয়ে দাও। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কেন, আপনার হাতে কি হয়েছে? নিজের হাতে খেয়ে নিন। তুর্য ঠোঁট উল্টে দিল, বাচ্চাদের মতো করে বলল, আমি অসুস্থ বউ। পৃথার কুচকানো ভ্রুদয় আরও কুচকে এলো। আঁকিদায় ছোট ছোট করে সে বলল, মাথায় ফেটেছে, হাত দুটো তো ঠিকঠাক একদম সোজা লাঠির মতো আছে, তাহলে নিজের হাত দিয়ে খেতে সমস্যা কি? তুর্য চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই অবস্থাতেও তুমি আমার সাথে এমন ব্যবহার করছো বউ? আমার মতো এক অবলা স্বামীর জন্য তোমার কি একটুও মায়া লাগছে না? এতটা পাষাণ তুমি কিভাবে হচ্ছ বউ? ওই সিনেমার নায়িকাদের মতো আমার অসুস্থতায় তোমার বুকটা কি একটু কেঁপে কেঁপে উঠছে না? তুর্যের এমন অভিনয় মিশ্রিত বাক্য শ্রবণে বিরক্ত হলো পৃথা, আবার মায়াও লাগলো ভীষণ। যতই হোক তুর্য অসুস্থ, মাথা ফাটলেও সেটা তো অসুস্থতাই। কতটা রক্ত গতকাল তার মাথা থেকে গড়িয়েছে পৃথা স্বচক্ষে তা অবলোকন করেছে। ওই রক্তের কথা স্মরণে আসতে এবার সত্যি মেয়েটার বুক কেঁপে উঠল। প্রিয় পুরুষের জন্য হৃদয়টা হাহাকার করে উঠল। আর পৃথা না করতে পারল না তুর্যের মুখের উপরে। যদিও এভাবে হুট করে একজন পুরুষকে খাইয়ে দিতে অস্বস্তিবোধ হচ্ছে মেয়েটার, তবুও হাত বাড়িয়ে সে খাবার প্লেটটা হাতে তুলে নিল। কিছুটা ইতস্তত করে বলল, আসুন খাইয়ে দিচ্ছি। তুর্য রোষ্টে হাসি ফুটে উঠল। পৃথার পানে একটু এগিয়ে বসল সে, খুশিতে গদগদ হয়ে বলল, দাও তাড়াতাড়ি খাইয়ে দাও বউ। পৃথা কোনো বিরক্তি করল না, ছোট ছোট লোকমা করে চুপচাপ খাইয়ে দিতে শুরু করলো তুর্যকে। তুর্য ভদ্র বাচ্চাদের মতো খেয়ে নিতে লাগলো বউয়ের হাতে, আবার মাঝে মাঝে পৃথাকে খাওয়ারও আদেশ দিল। পৃথা হাসল, হৃদয়ের কোণে এক মুঠো প্রশান্তির স্থান দিয়ে সেও খেয়ে নিতে শুরু করলো তুর্যের সাথে সাথে। সময় গড়ালো কিছুটা, যদিও এখনও তেমন রাত নয়। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে কেবল রাত্রি 9টা। চারদিকটা এখনও দিনের আলোর ন্যায় কোলাহল পরিপূর্ণ। পৃথা তুর্যকে খাইয়ে দেয় ওষুধ খেতে বলে তখন প্লেট নিয়ে চলে গিয়েছিল নিচে। সবটা গুছিয়ে সকলের সাথে একটু আড্ডা দিয়ে কেবলই ফিরেছে আবার কক্ষে। দরজা গলিয়ে কক্ষের ভিতরে ঢুকতেই দেখতে পেল তুর্য চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। পৃথা টা টু কোনো শব্দ করল না, নিঃশব্দে এগিয়ে গেল তুর্যের পানে, বসলো তার পাশে।
কি সুশ্রী না লাগছে এই পুরুষের ঘুমন্ত মুখশ্রীটা, যেন কোনো নিষ্পাপ বাচ্চা ঘুমিয়ে আছে, অথচ জেগে থাকলে ব্রিটিশগিরিতে সকলকে হার মানিয়ে ফেলে। মুখ থেকে সারাক্ষণ বুলেটের ন্যায় লাজ লজ্জাহীন বাক্য ছুটতেই থাকে। পৃথা হাসল স্বামীর ঘুমন্ত মুখশ্রী দর্শনে। কেন যেন ভীষণ ইচ্ছে হলো হাত বাড়িয়ে প্রিয় পুরুষটার গাল দুটো একটু ছুঁয়ে দিতে। সর্বদা লজ্জায় নিজের ইচ্ছাকে দমন করলেও আজ আর তেমনটা করল না। নিজের উষ্ণ হাত দ্বারা স্পর্শ করলো তুর্যের এক গাল। সাথে সাথে যেন ঝংকার তুলল মেয়েটার হৃদয়ে। বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জুড়ে। তবুও পৃথা নিজের হাত সরিয়ে দিল না। আলতোভাবে স্পর্শ করতে শুরু করলো স্বামীর পুরো মুখটা জুড়ে। হঠাৎ করেই তার স্মরণে এলো সেদিনের কথা। একটা চুমুর জন্য সেদিন কত না পাগলামি করেছিল তুর্য। পৃথার হৃদয়ে অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো। ইচ্ছে হলো এবার তুর্যকে একটা চুমু দিয়েই দিতে। মস্তিষ্ক তার এই ইচ্ছের বিরোধিতা করলেও হৃদয় সায় জানালো। পৃথার হৃদয় স্পষ্টভাবে বলল, তুর্য তার স্বামী। একজন স্বামীকে তার স্ত্রী চুমু দিতেই পারে, তাতে দোষের তো কিছু নেই। তাছাড়া ছেলেটা এখন ঘুমিয়ে আছে, চুমু দিলেও টের পাবে না। পৃথা আর তেমন ভাবল না। নিজের ইচ্ছেকে পরিণতি দিতে একটু ঝুঁকে ওষ্ঠ ছোঁয়ালো তুর্যের কপালে। ঠিক তখনই ধপ করে চোখ মেলে তাকালো তুর্য। হকচকে উঠল পৃথা। ত্বরিত গতিতে ছিটকে দূরে সরে গেল। মুহূর্তের লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার চোখ মুখ জুড়ে। এই পুরুষের ঠিক এখনই চোখ মেলে তাকাতে হলো? আর একটু পর চোখ খুলে কি হতো? লজ্জা সংকোচ ভয়ে হাঁসফাঁস করে উঠল পৃথা। ইচ্ছে হলো এখনই ছুটে পালাতে, আর সে করলও তাই। তুর্য কিছু বুঝে ওঠার আগেই এক দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। এর এদিকে বেচারা তুর্য চরম বিস্ময় আর বিরক্তিতে বেহুশের মতো পড়ে রয়েছে বিছানাতেই। এতক্ষণও সে জেগেই ছিল, শুধুমাত্র বউয়ের মতিগতি বোঝার জন্য একটু ঘুমের ভান ধরে পড়েছিল। তারপর বউ যা শুরু করলো রীতিমতো তার ধৈর্য সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে দিচ্ছিল। তারপর বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে সে চোখ বন্ধ করে পড়েছিল শুধুমাত্র বউয়ের একটু ভালোবাসা পেতে। কিন্তু তাও শেষ পর্যন্ত আর পারল না। পৃথার নরম ওষ্ঠের স্পর্শ পেতেই আপনা আপনি খুলে গেল চোখ দুটো। কেন খুলল? এই মুহূর্তে নিজের চোখের উপরে নিজেই বেজায় বিরক্ত তুর্য। ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে নিজের চোখ দুটো নিজে খুলে নিতে। কি হতো আর কিছুক্ষণ পর চোখ দুটো খুললে? তাহলে হয়তো বউর ওষ্ঠের আরও 2-4টা চুমু কপালে জুড়ত। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আগে ভাবতাম পৃথিবীতে বসবাসকারী মানুষগুলোই আমার শত্রু, কিন্তু না, এখন দেখছি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আরও বড় শত্রু। বেঈমান অঙ্গ প্রত্যঙ্গ। আমার খাস, আমার পড়িস, আবার আমার সাথেই নেমখারামি করিস। রাত 12টার অধিক। বাড়ির মানুষ ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে প্রায় সবাই। চারদিকটাও ধীরে ধীরে নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে। সন্ধ্যায় শহরের বুকে প্রজ্বলিত হওয়া আলোগুলো এখন নিভে গেছে অনেকটা। তুর্য অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজ কক্ষে। পৃথা এখনও ঘরে ফেরেনি। সে যে লজ্জায় কক্ষ থেকে দৌড়ে পালালো আর তার দেখা নেই। তুর্য আরও কিছুটা সময় নিয়ে অপেক্ষা করলো পৃথার। সে সধৈর্য হয়ে নিজে বেরিয়ে পড়লো কক্ষ থেকে। আশেপাশে একবার দৃষ্টি ঘুরিয়ে পা বাড়ালো ইরার কক্ষের পানে। বাড়িতে বসবাসকারী পুরুষদের কক্ষে তো আর যাবে না মেয়েটা। আর অন্যান্য যারা আছে ইরা ব্যতীত বাকি সবাই জোড়া জোড়া কপতি। তাদের কক্ষেও যাওয়া সম্ভব নয়। তাহলে পৃথা ইরার কক্ষে আছে। তুর্য গিয়ে দাঁড়ালো ইরার কক্ষের সম্মুখে। হাত উঠিয়ে আলতোভাবে টোকা দিল কক্ষের দ্বারে। প্রথমবারে দরজা না খুললেও দ্বিতীয়বারে দরজা খুলল ইরা। সম্মুখে না তাকিয়ে বিরক্তিভরা কণ্ঠে বলল, এত রাতে কী সমস্যা? তুর্যের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে। থমথমে কণ্ঠে বলল, তোর ভাবি তোর কাছে? তুর্যের কণ্ঠস্বর শ্রবণে কেঁপে উঠল ইরা। একটু আগে চোখ জুড়ে থাকা ঘুম ঘুম ভাবটা উবে গেল নিমেষেই। চোখ বড় বড় করে সে তাকালো তুর্যের পানে। আমতা আমতা করে বলল, জি জি ভাইয়া, তখন এসেছিল, পরে ঘুমিয়ে পড়েছি, অনেক ডাকাডাকির পরও ওঠেনি। থামলো ইরা। আবার বলল, আমি এখনই তুলে দিচ্ছি ভাবিকে, একটু দাঁড়াও। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। থমথমে কণ্ঠে বলল, তার প্রয়োজন নেই, তুই শুধু দরজা থেকে সরে দাঁড়া। তুর্যের আদেশ আসতেই ইরা দরজা থেকে সরে দাঁড়ালো। তুর্য আর সময় নষ্ট না করে লম্বা লম্বা কদমে কক্ষের ভিতরে ঢুকে পড়ল। বিছানার কাছে গিয়ে খুব সাবধানে কোলে তুলে নিল পৃথাকে, যাতে তার ঘুম ভেঙে না যায়। অতঃপর বউয়ের ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, কোথায় আমি অসুস্থ তাই বউ সেবা করবে তা না, এ রাত বিরাতে বউকে কোলে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ভোরের আলো ফুটেছে। রাতের নীরবতায় ঢাকা শহর একটু একটু করে ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে। যানবাহনের টুকটাক প্যাপ ও ধ্বনি ভেসে আসছে ইতোমধ্যেই। পৃথা নিশ্চিন্ত চিত্তে ঘুমাচ্ছিল এখনও। তবে তার এই সুখের ঘুমে হঠাৎ ভাটা পড়ল এক অদ্ভুত আওয়াজে। কেমন দ্রিম দ্রিম করে কানের কাছে বেজে যাচ্ছে আওয়াজটা। পৃথার ঘুম ভাঙল, তবে সে চোখ খুলল না। আখিদায় বন্ধ রেখে বোঝার চেষ্টা করলো ওই আওয়াজের উৎসটা। এ কি শুধু যে আওয়াজ আসছে তা তো নয়, একটু পরপর তার মাথাটাও কেঁপে কেঁপে উঠছে। তবে কি শহরে ভূমিকম্প শুরু হয়েছে?
হতেই পারে, ঢাকা তো ভূমিকম্প শ্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম। পৃথার হৃদয় কাঁপল। এই ভূমিকম্পের মতো দুর্যোগের সময় কিনা সে মরার মতো ঘুমাচ্ছে। বাড়ির মানুষজনের কি অবস্থা কে জানে। ধপ করে চোখজোড়া খুলে ফেলল মেয়েটা। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠতে গিয়ে অনুভব করলো সে উঠতে পারছে না। কারো শক্তপোক্ত হাতের বাঁধনে বাঁধা পড়ে রয়েছে তার ছোটোখাটো দেহটা। পৃথা চমকালো। ত্বরিত গতিতে মাথা তুলে সম্মুখ পানে তাকাতেই চোখের সম্মুখে ভেসে উঠল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মেয়েটা দ্বিতীয় দফায় আবারও চমকালো। এ কি, সে এই কক্ষে তুর্যের নিকট কিভাবে এলো? তার স্পষ্ট মনে আছে গতরাতে সে ইরার সাথে ইরার কক্ষে ঘুমিয়েছিল। তবে কি তুর্য তার ঘুমের মধ্যে গিয়ে এখানে নিয়ে এসেছে? আসতেই পারে, এর দ্বারা কোনো কিছু অসম্ভব তো নয়। লজ্জাহীন ব্রিটিশ পুরুষ একটা। পৃথার আকাশ পাতাল ভাবনার মধ্যে হঠাৎ খেয়ালে এলো একটু আগে ধ্রিম ধ্রিম আওয়াজটার কথা। ওই আওয়াজটা তাহলে কোথা থেকে আসছিল? মেয়েটার সরু দৃষ্টিতে তাকালো তুর্যের বক্ষপানে। নিঃশ্বাসের সাথে কেমন ওঠানামা করছে ছেলেটার বক্ষস্থল। তবে কি এই দ্রিম দ্রিম আওয়াজটাও এখান থেকে আসছিল? পৃথা কৌতূহলবশত আবারও মাথা রাখল তুর্যের বক্ষে। কান পেতে শুনল স্বামীর হৃদস্পন্দনের শব্দ। সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার মুখশ্রী। ওই দ্রিম দ্রিম আওয়াজটা এখান থেকে, অর্থাৎ তুর্যের বক্ষ থেকে আসছিল। আর সে কিনা কি ভেবে বসেছিল, একদম ভূমিকম্প পর্যন্ত চলে গিয়েছিল। পৃথা আর উঠল না তুর্যের বক্ষ থেকে। মাথা এলিয়ে গভীর মনোযোগের সাথে শুনতে শুরু করলো স্বামীর হৃদস্পন্দনের আওয়াজ। হঠাৎ মেয়েটা স্মরণে এলো গতকাল রাতের চুমুর ব্যাপারটা। ওই চুমু খেয়েই তো পালিয়েছিল সে। পৃথার লজ্জা বাড়ল আরও। লাজে আড়ষ্ট হয়ে তুর্যের বক্ষ থেকে মাথা তুলল। এখনই তাকে পালাতে হবে এখান থেকে, নয়তো একবার তুর্যের ঘুম ভাঙলে তাকে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে হবে। পৃথা আস্তে ধীরে নিজের কোমর থেকে তুর্যের হাতটা সরাতে চাইল। তা তো পারলই না, উল্টো তুর্য আরও শক্ত করে কোমর চেপে ধরল পৃথার। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি সমস্যা কি? সকাল সকাল এমন যুদ্ধ লাগিয়েছ কেন? ঘুমোতে দাও একটু। পৃথা ভরকালো, সাথে অপ্রস্তুত হলো। এই লোকটার ঘুম কি সর্বদা সঠিক সময় ভেঙে যায়? কাল কত সাহস করে কতটা অনুভূতি নিয়ে একটু চুমু খেতে গিয়েছিল, ঠিক তখনই ঘুমটা ভেঙে যায় এই ব্রিটিশ লোকটার। আবার আজ এখনও তেমনটাই ঘটল। পৃথা নিজেকে তুর্যের বাঁধন থেকে ছাড়িয়ে পালানোর পরে ঘুম ভাঙলে কি সমস্যা হতো? তা না, মেয়েটা তুর্যের কথাকে উপেক্ষা করেই আবারও নিজেকে মুক্ত করতে উদ্যত হলো। হাঁসফাঁস করে বলল, আপনি যতক্ষণ ইচ্ছে ঘুমান, আমাকে তো উঠতে দিন। তুর্য নিজের চক্ষুদয় বন্ধ রেখেই জবাব দিল, আমি যতক্ষণ না উঠব তুমিও উঠতে পারবে না, সুতরাং চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। পৃথা অবাক হলো, কপাল কুঁচকে বলল, এ কেমন কথা? আর তাছাড়া আমার কাজ আছে, ছাড়ুন আমাকে। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। একটু সময় নিয়ে হুট করে পৃথাকে ঝাপড়ে ধরে ঘুরিয়ে নিল। নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটিয়ে নিজের শরীরটা ছেড়ে দিল পৃথার শরীরের উপরে। মুখ গুজল মেয়েটার ঘাড়ে। ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার সব কাজ এখন আমার সাথে, আমি ব্যতীত তোমার কোনো কাজ নেই। আকস্মিক তুর্যের এমন প্রজ্ঞার স্পর্শে কেঁপে উঠল পৃথা। ছেলেটার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া ঘাড়ে পড়তে শিরশিরে উঠল সর্বাঙ্গ জুড়ে। তবে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলো না খুব বেশিক্ষণ। তার আগে চেঁচিয়ে উঠল মেয়েটা, গলা বাড়িয়ে বলল, আল্লাহ গো, এটা হাতি নাকি মানুষ? আপনার এই হাতির মতো দেহ সরান আমার উপর থেকে, নয়তো আমার চ্যাপটা হয়ে যেতে সময় লাগবে না বেশি। তুর্য শুনল পৃথার কথা। কুট করে একটা কামড় বসিয়ে দিল মেয়েটার ঘাড়ে। অতঃপর সেই স্থানে নাক ঘষতে ঘষতে বলল, আমার ভার বহন করার অভ্যাস করে নাও যান। এরপর থেকে এই ভারই তোমাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। পৃথার কান গরম হলো। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! এই লোকের মুখে কি কিছুই আটকায় না? পৃথা নিজের দু হাত দিয়ে তুর্যকে সরিয়ে দিতে চাইল। কপট রাগ দেখিয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ একটা, উঠুন আমার উপর থেকে। তুর্য পৃথার ঘাড় থেকে মাথা তুলল। প্রিয়তমা স্ত্রীর মুখ পানে তাকিয়ে হুট করে বলল, ভালোবাসি বউ। পৃথা থমকালো। হৃদয় এক অজানা প্রশান্তি অনুভব করলো যেন। এর আগেও দু একবার এই মানুষটার কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনেছে পৃথা, তবে এমন অনুভূতি হয়নি কখনো। তাহলে আজ কেন হলো? সেও তুর্যকে ভালোবাসে বলে? হয়তো তাই। পৃথা আলো চোখে তাকালো তুর্যের পানে, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, ভালোবাসি বলে ধন্যবাদ দিতে হয়? পৃথা ঠোঁট টিপে হাসলো, এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, সব কিছুর উত্তর দেওয়ার জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন। সেই সঠিক সময়টা কবে আসবে? অতি শীঘ্রই। তুর্য হাসলো, একটু ঝুঁকে গেল পৃথার পানে। মেয়েটার ওষ্ঠের নিকট নিজের ওষ্ঠ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি অপেক্ষায় রইলাম, তবে এখন আমার একটা চুমু প্রাপ্য। তাছাড়া কাল রাতের একটা ধার বাকিরও ব্যাপার আছে তো। পৃথা আড়ষ্ট হলো। সে ঠিক জানতো এই লোক ঘুম থেকে উঠেই গতকালকের বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করবে। পৃথা ইতস্তত করলো, আমতা করে বলল, একদম না, আপনার বাসি মুখে একদম উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করবেন না।
তুর্যের মুখশ্রী থমথমে আকার ধারণ করলো। বেশ গুরুত্বের সাথে বলল, চুমু খাওয়ার ক্ষেত্রে আমি ওই বাসি মানতে পারবো না। সকাল বিকাল দুপুর যখন ইচ্ছে আমি আমার বউকে চুমু খাবো। কথাটা বলি তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার ওষ্ঠের পানে। দুজনের ওষ্ঠ যখন প্রায় ছুঁইছি তখন হুট করে পৃথা 2 হাতে চেপে ধরল নিজের ওষ্ঠ। কপট রাগ দেখিয়ে বলল, একদম অসভ্যতম করার চেষ্টা করবেন না। তুর্য মুখ ফুলালো, থমথমে কণ্ঠে বলল, ঠিক আছে চুমু খাবো না। তোমাকে চুমু খেতে আমার বয়ে গেছে। আমি শুধুমাত্র গত রাতের ধারবাকিটা শোধ করতে চাইছিলাম, এই যা। পৃথা মুখে হাত রেখে জবাব দিল, আপনার ধারবাকি শোধ করার দরকার নেই, সরুন আমার ওপর থেকে। তুর্য আর দ্বিরুক্তি করল না, থমথমে মুখ নিয়ে উঠে বসলো পৃথার উপর থেকে। মেয়েটা যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। ওষ্ঠ থেকে হাত সরিয়ে উঠে বসলো সে। আর এটাই ছিল তার চরম ভুল। পৃথা উঠে বসতেই তাকে ছাপড়ে ধরল তুর্য। নিজের 2 হাত দ্বারা মেয়েটার 2 হাত শক্ত করে ধরে বলল, এবার চুমু না খেয়ে তুমি যাবে কই বউ? পৃথা হকচকালো, চোখ বড় বড় করে বলতে চাইল কিছু একটা, কিন্তু সে সময় পেল না বেচারি। তার আগে তুর্য শব্দ করে বাচ্চাদের ন্যায় এলোপাথারে চুমু খেতে শুরু করলো পৃথার মুখ জুড়ে। মেয়েটা অতিষ্ঠ হয়ে উঠল মুহূর্তেই। একেতে ওই শক্তপোক্ত বলিষ্ঠ দেহ দ্বারা তুর্য তাকে ঝাপটে ধরে আছে, তার মধ্যে মুখটাকেও শান্তি দিচ্ছে না। চেঁচিয়ে উঠল পৃথা, গলা বাড়িয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়ল না, উল্টো পৃথার মুখ বন্ধ করতে এবার বেচারি নরম কোমল ওষ্ঠ দুটোও দখল করে নিল নিজে ওষ্ঠ দ্বারা। বিন্দু মাত্র সময় ব্যয় না করে পরম যত্নে শুষে নিতে শুরু করলো সে ওষ্ঠের মধুসূধা। চরম উন্মাদনা নিজ ওষ্ঠের প্রবল ঘর্ষণে দিশেহারা করে তুলল পৃথাকে। শিউরে উঠল মেয়েটা, কেঁপে উঠল তার বক্ষস্থল। এই প্রথম কোনো পুরুষ এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিয়েছে তার ওষ্ঠ। হৃদয়ে কেমন অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হলো। এ কেমন অনুভূতি, এ কেমন অদ্ভুত ভালো লাগা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল পৃথা। পরম আবেশে চোখজোড়া বন্ধ করে নিজেও সায় জানালো তুর্যের কার্যে। সময় গড়ালো। সকালের সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতে শুরু করেছে ইতোমধ্যে। সূর্যটাও তার প্রখরতা ছড়িয়ে মাথার উপরে চলে এসেছে প্রায়, অথচ আরুষের দেখা নেই কোনো। সেই জঙ্গলে জ্ঞান হারানোর আগে যে আরুষকে দেখেছিল তুর্য, তারপর আর একটা বারের জন্য পাওয়া যায়নি ছেলেটার। তুর্য ঠিক বুঝতে পারছে ভয়ে বেচারা তার সম্মুখে আসছে না, তাই বলে তো আর কাজের প্রতি গাফলতি করা যাবে না। ওই জঙ্গলে তারপর কি হলো, ওরা মুখ খুলছে কি না, আর কি তথ্য পাওয়া গেল, অনেক কিছু জানার আছে তুর্যের। তুর্য আর সময় নষ্ট করলো না, নিজে থেকে কল করলো আরুষকে। আরুষ নিজের অফিস কক্ষে বসা ছিল, ভাবছিল তুর্যের কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠতে কিছুটা চমকে উঠল বেচারা। টেবিল থেকে তড়িঘড়ি করে মোবাইলটা তুলে হাতে নিতেই দেখতে পেল তুর্যের নাম্বার। ভরকে গেল আরুষ। আবার কল করেছে কেন? নিশ্চয়ই প্রতিশোধ নিতে। কলটা কি ধরবে সে? না ধরলেও তো আবার চেতে যাবে। তার থেকে বরং কলটা ধরাই যাক, অন্তত কি বলতে চায় সেটা তো শোনা প্রয়োজন। আরুষ ধরল কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আপনি স্যার? তপ্ত ছাড়ল তুর্য। থমথমে কণ্ঠে বলল, তোর হাতের মোটা লাঠির বাড়ি খেয়ে এখনও বেঁচে আছি, কিন্তু তুই আমাকে একটা বারের জন্য দেখতে এলি না। এতটা পাষাণ কবে থেকে হলে আরুষ? আরুষের কিছুটা খারাপ লাগা কাজ করলো। সত্যি তো, তুর্যের অসুস্থতার কারণ সে, অথচ একটা বারের জন্য সে দেখতেও গেল না তুর্যকে। এটা নিশ্চয়ই অমানবিক কার্যের মধ্যে পরিগণিত। কিন্তু সেও তো ভয় পেয়েছিল ভীষণ, তাই যায়নি। জিভা দ্বারা নিজের ওষ্ঠ ভেজালো বেচারা। অপরাধের কণ্ঠে বলল, আসলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই সন্ত্রাসীটার হাত থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ভুলবশত হয়ে গেছে স্যার, মাফ করে দিন স্যার। তুর্য হাসলো, স্বাভাবিক কণ্ঠেই বলল, আরে মাপ চাইতে হবে না তোকে, আমি জানি তো তুই ভুল করেছিস। হাজার হলে তুই আমার বোন জামাই হবি, তোর উপরে কি আমি কোনো রাগ রাখতে পারি বল? আরুষ ভরকে গেল তুর্যের কথায়। এতটা ভালোভাবে কথা বলার লোক তো তুর্য নয়, তাহলে আজ এত ভালোভাবে কথা বলছি হঠাৎ, তাও এত কিছুর পরে? নিশ্চয়ই এর মধ্যে ঘাপলা আছে কোনো। আবার নতুন কোনো ফোন দিয়ে আসছে না তো? আরুষের ভাবনার মধ্যেই তুর্য আবার বলল, সন্ধ্যার মধ্যে আমার বাড়িতে আসিস, কেসের ব্যাপারে কথা আছে। কথাটা বলে পরপর কল কাটল তুর্য। আরুষ ঘাবড়ে গেল কিছুটা। বাড়িতে যেতে বলেছে? ওখানে নিয়ে না আবার কোনো ঝামেলা করে, ভালো ভালো কথা বলে না হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু উপায় যে নেই, তাকে তো যেতেই হবে। কেসের ব্যাপারে কথা তো বলতে হবে। রাতের আধার নেমেছে ধরণীতে। সেই আধারের সাথে নতুন রূপে আজ যুক্ত হয়েছে বর্ষা। হুট করে দুপুরের পর যে বর্ষার আগমন ঘটল, তারপর আর থামাথামির নাম নেই কোনো। আরও সে সন্ধ্যার মধ্যে তুর্যদের বাড়িতে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে আসতে পারেনি। বলেছে কাল সকাল সকাল আসবে।
পৃথা তুর্যকে খাইয়ে নিজে খেয়ে সব গুছিয়ে গেছে, কেবলই কক্ষে ফিরল। তুর্য শরীরে একখানা কাঁথা জড়িয়ে হাত পা ছড়িয়ে শুয়েছিল বিছানাতেই। হঠাৎ পৃথাকে কক্ষে ঢুকতে দেখি নিজের কাঁথা নিয়ে একপাশে সরে গেল সে। পৃথা আরও চোখে একবার তাকালো তুর্যের পানে, অতঃপর এগিয়ে গেল আলমারির নিকটে। আলমারি থেকে আরেকটা কাঁথা বের করে গিয়ে বসলো বিছানায়, তুর্যের পাশের খালি স্থানে। ভ্রু কুচকালো তুর্য। পৃথার আনা কাঁথাটার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই উটকো ঝামেলাটাকে আবার এনেছো কেন? পৃথা ভাঁজ করা কাঁথাটা খুলে শরীরে জড়াতে জড়াতে জবাব দিল, শীত লাগছে তাই এনেছি, বাহিরে যা বৃষ্টি। তুর্য মাথা উঁচিয়ে নিজের শরীরে জড়ানো কাঁথাটার পানে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আমার কাঁথা কী দোষ করলো তাহলে? আমার কাঁথায় আসতে তুমি? পৃথা অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি বেশি ভদ্র তো, তাই আপনার কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি না। সূর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল পৃথার পানে, অতঃপর নিজের শরীরের কাঁথাটা ছুঁড়ে ফেলে দিল নিচে মেঝেতে। সময় ব্যয় না করে চট জলদি ঢুকে পড়ল পৃথার কথায়। পিছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি আমার বউয়ের কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই অসভ্য লোক, আপনি আমার কাঁথায় ঢুকলেন কেন? নিজের কাঁথায় যান। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলেশীনভাবে বলল, আমি আমার বউয়ের কাঁথায় ঢুকেছি, তাতে তোমার কি? আপনি একটা। থেমে গেল পৃথা। তুর্য তাকে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, আমি একটা মুরগির বাচ্চার জামাই, বলো বলো? পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছু। একে বলে লাভ আছে কি কিছু? যত যাই বলবে গায়ে লাগবে না এর, এ যা করবে করবেই। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে একটা ভেঙচি কেটে চোখ বন্ধ করে নিল। তুর্য আর বলল না কিছু, চুপচাপ পৃথার মুখ পানে তাকিয়ে শুয়ে রইল। দুজনের নীরবতা কেটে গেল খানিকটা সময়। বৃষ্টির তেজ আগের থেকে কিছুটা কমেছে। বাইরের আবহাওয়া এখন বেশ ঠান্ডা হলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে একই কক্ষে পাশাপাশি অবস্থানরত দুই নরনারী। নারী পুরুষ হলো আগুন আর মোমের ন্যায়। এরা পাশাপাশি থাকলে গলার সম্ভাবনাই থাকে অধিক, তারপর আবার যদি থাকে ভালোবাসা। পৃথা এবং তুর্যের অবস্থাও এই মুহূর্তে খানিকটা তেমনই। এতদিন তাও তাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা ছিল, ভালোবাসাটা ছিল একপাক্ষিক, কিন্তু এখন তারা দুজনেই দুজনের মনের কথা সম্পর্কে অবগত। এমন একটা পরিস্থিতিতেও কি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়? তাছাড়া সবচেয়ে বড় কথা, তারা বিবাহিত। একজনের উপরে অন্যজনের সম্পূর্ণ অধিকার রয়েছে। পৃথা তবুও নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল। নিজের ভিতরকার অনুভূতি উপলব্ধি করতে পেরে দূরে সরে যেতে চাইল তুর্যের নিকট থেকে, কিন্তু তুর্য সায় জানালো না এই কার্যে। সে আরও গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। কিছুটা অসহায় কণ্ঠে বলল, আর কত শাস্তি দিবে আমাকে? পৃথা নিজের চক্ষুদা বন্ধ রেখে জবাব দিল, আগামী 7 বছর। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। বিছানায় উঠে বসল সে। পৃথাকেও হাত টেনে উঠালো বিছানা থেকে, বসালো নিজের কোলে, দুই হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার তোমাকে অনেক কথা বলার আছে বউ। পৃথা আজ কোনো বাধাহীনভাবেই বলল, বলুন, আমি শুনতে চাই আপনার সব কথা। তুর্য মাথা রাখলো পৃথার কাঁধে, শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে, কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেকবার ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, তাও পারিনি। কোনো মেয়ের পানে তাকালেও আমার অবচেতন মস্তিষ্ক বারংবার তোমাকে স্মরণ করিয়েছে। তোমার অদৃশ্য এক পিছুটান তোমার প্রতি আমাকে আসক্ত করে তুলেছিল ভীষণ বাজেভাবে। ধীরে ধীরে আমি বুঝেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একদম চলবে না। বারবার তোমার কাছে ছুটে আসার চেষ্টা করেছি, কিন্তু সে পথটাও নিজের হাতে বন্ধ করেছিলাম। দীর্ঘ 5 বছর তোমার জন্য ছটফট করতে করতে নিজের পড়াশোনা শেষ করলাম। ছুটে আসতে চাইলাম দেশে। সকলের অগোচরে আমি এসেছিলামও দেশে, কিন্তু আবারও বাবার ব্যবসায় কাজ আর আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। আরও 2 বছরের জন্য আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিল। আমিও তখন সেই দূরত্ব মেনে নিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তোমাকে সেই দিন ছেড়ে গেলেও আমার পরিবার ঠিক তোমাকে আমার জন্য রেখে দিয়েছে। আমি দেখেছিলাম আমার মা তোমার জন্য কতটা আবেগী ছিল, কিন্তু সে যে তোমাকে আমার করে রাখতে পারেনি, কিংবা মাঝখানে এত কিছু ঘটে গেছে আমি বুঝতে পারিনি। আর রইল খোঁজ খবর নেওয়ার কথা। আমি যখনই বাড়িতে কল করেছি তোমার একটা খোঁজ পাওয়ার জন্য, আমার হৃদয় আঁকোপাকো করেছে, কিন্তু লজ্জায় মুখ ফুটে তোমার কথা জিজ্ঞেস করতে পারিনি। আমি তো তোমাকে ছেড়ে গিয়েছিলাম,
তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। কোন মুখে আবার বাড়ির লোকদের কাছে তোমার কথা জানতে চাইতাম? তাছাড়া ওই যে বললাম, আমি ভেবেছিলাম আমার পরিবার তোমাকে আমার জন্য রেখে দিয়েছে, তাই একটু নিশ্চিন্তও ছিলাম। থামল তুর্য, আবার বলল, দেখো, এই 7টা বছর তুমি জানতে না আমাদের বিয়ের কথা, তাই তোমার উপরে কখনো এর প্রভাব পড়েনি। যতটুকু পড়েছে তাও তোমার অগোচরে, অথচ আমি সবটাই জানতাম। 7টা বছর প্রতিটা দিন আমি অপরাধ বোধে ভুগেছি। একটা বার তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় ছটফটিয়ে মরেছি। তোমাকে ছেড়ে গিয়ে কম তো শাস্তি পেলাম না, আর কত শাস্তি দিবে আমাকে? পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথাগুলো। বুঝলো সে তুর্যকে। আর এমনিও এই পুরুষের উপরে তার রাগ অভিমান নেই কিছু, যা আছে সব ভালোবাসা। পৃথা আলতোভাবে হাত রাখল তুর্যের পিঠে, হুট করেই বলল, ভালোবাসি প্রিয়। তুর্য থমকালো। সেই বহুল আকাঙ্ক্ষিত বাক্য, যা শোনার জন্য এত বছর ধরে মরিয়া তুর্য। আচ্ছা, সে কি ঠিক শুনেছে নাকি ভুল? তুর্য নিজের থেকে ছাড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার মুখ পানে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললে তুমি? আবার বলো। পৃথা একটু ঝুঁকে গেল তুর্যের পানে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রিয়। তুর্য আনন্দে আত্মহারা হলো। হৃদয় প্রশান্তির হাওয়া বইতে শুরু করলো মুহূর্তেই। বেচারা আর নিজেকে সামলাতে পারল না। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল পৃথাকে। উৎফুল্ল কণ্ঠে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। কথাটা বলে পরপর আবার ছেড়ে দিল পৃথাকে। 2 হাতের ভাঁজে মেয়েটার মুখটা তুলে টপাটপ চুমু খেলো গোটা কয়েক। অতঃপর হঠাৎ ওষ্ঠের নিকটে এসে থেমে গেল। একটু সময় নিয়ে পরম যত্নে নিজের শুষ্ক 2 ওষ্ঠ মিলিয়ে দিল পৃথা নরম উষ্ণ 2 ওষ্ঠে। উন্মাদের ন্যায় ওষ্ঠের প্রবল ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে। পৃথাও আজ আর বাধা দিল না। নিজেও সায় জানালো তুর্যের কার্যে। নিজের 2 হাত দ্বারা খামচে ধরল বেচারার পিঠ। তুর্য পৃথার ওষ্ঠে চুমু খেতে খেতেই তাকে শুয়ে দিল বিছানায়। ধীরে ধীরে ওষ্ঠ ছেড়ে নামল মেয়েটার ঘাড় গলায়। ছোট ছোট চুমুতে দিশাহারা করে তুলল পৃথাকে। তুর্যের স্পর্শ বেসামাল হলো। নাজুক হয়ে পড়ল মেয়েটা। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। তবুও দুষ্টু বুদ্ধি গেল না। ওই যে কথায় আছে না, যে যেমন তার সাথে মিলেও তেমন, সুতরাং তুর্য যেমন তার বউ তো তেমন হবেই। এমন এক অনুভূতিময় পরিস্থিতিতে এসেও মেয়েটা হুট করেই বলল, আমার এখনও 18 বছর বয়স হয়নি। আইন অনুযায়ী আমি এখনও শিশু। একজন শিশুর সাথে এসব করা পাপ, ঘোর পাপ। তুর্য মাথা তুলল পৃথার গলা থেকে। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, মারতে চাও আমাকে? না, শুধুমাত্র। আর কিছু বলতে পারল না পৃথা। তুর্য একটু ঝুঁকে আকস্মিক বেশ শক্তপোক্তভাবে কামড় বসিয়ে দিল মেয়েটার ওষ্ঠে। চেঁচিয়ে উঠল পৃথা। ওষ্ঠে হাত বোলাতে বোলাতে বলল, এটা কি করলেন আপনি? কামড় কেন দিলেন? তুর্য উত্তর দিল না পৃথার কথার। উল্টো নিজের শরীরে জড়ানো টি-শার্টটা খুলতে খুলতে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। আর একটা উল্টাপাল্টা কথা বলবে তো জানে মেরে দেব একদম। পৃথা ওষ্ঠ প্রসারিত করল। ডান হাতটা উঁচিয়ে তর্জনী আঙ্গুলটা দ্বারা আলতোভাবে স্পর্শ করল তুর্যের নগ্ন বক্ষ। কণ্ঠে দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, পৃথাকে জানে মেরে দেওয়ার আগে তুর্য চৌধুরীরই জান চলে যাবে। তুর্যের দৃষ্টি শীতল হলো। পৃথার হাতটা চেপে ধরল নিজ বক্ষে। মৃদু কণ্ঠে বলল, এত বিশ্বাস? পৃথা হাসল। দৃঢ় কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি। তুর্য চোখে চোখ রাখল পৃথার। প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয়। যে চোখে এতকাল ভালোবাসা দেখার তীব্র আকাঙ্ক্ষায় ছটফটিয়ে কাটিয়েছে বেচারা, আজ সে এই চোখে পূর্ণ ভালোবাসার অস্তিত্ব দেখতে পাচ্ছে। খুঁজে পাচ্ছে অগাধ বিশ্বাস। এই জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের পূর্ণতা। তুর্য আর কথা বাড়ালো না। আজ এই বৃষ্টিস্নাত রজনীতেই সে নিজের করে নিতে চাইল নিজ প্রিয়তমাকে। তুর্য আবারও নিজেদের দূরত্ব খোঁজালো। একটু ঝুঁকে মুখ ডোবালো পৃথার ঘাড়ে। ছোট ছোট চুমুতে সিক্ত করল মেয়েটাকে। ধীরে ধীরে বেসামাল হলো তুর্যের স্পর্শ, ভারী হলো পৃথার নিঃশ্বাস। আর কোনো বাধা দেওয়ার সক্ষমতা হারালো মেয়েটা। ভালোবাসাময় সুখে খামচে ধরল তুর্যের উন্মুক্ত ফর্সা পিঠ। একে অপরের মাঝে হারিয়ে গেল একটু একটু করে। অবশেষে পূর্ণতা পেল 2টি নরনারী, একটি স্নিগ্ধ ভালোবাসা। ভোরের আলো ফুটেছে। চারদিকটি ইতোমধ্যে ভরে উঠেছে সূর্যের তীব্র আলোক রশ্মিতে। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার দরুন আজ যেন একটু বেশি চনমনে সূর্যটা। সেই চনমনে সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙে গেল পৃথার। পিটপিট করে চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলো তুর্যের নগ্ন বক্ষে। সাথে নিজের দেহের পানে তাকিয়েও লজ্জায় পড়ল মেয়েটা। ইস, গতকাল রাতে কি অসভ্যতমটা নেই করল তুর্য। অথচ এখন ভাজা মাছটা উল্টে খেতে জানে না যেন। একদম নিষ্পাপ বাচ্চাদের ন্যায় ঘুমিয়ে আছে। পৃথার চোখ তুলে তাকালো তুর্যের ঘুমন্ত মুখশ্রীর পানে। ইচ্ছে হলো হাত বাড়িয়ে ওই মুখটি একটু ছুঁয়ে দিতে।
একটু আদর দিয়ে ভরিয়ে তুলতে। পৃথা তাই করল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তুর্যের মুখমন্ত মুখশ্রী। মাথাটা ঝুঁকিয়ে আলতোভাবে চুমুও খেল স্বামীর গালে, কপালে। অতঃপর কি ভেবে হঠাৎ তুর্যকে ধাক্কা মেরে উঠে বসল বিছানায়। গভীর ক্রোধে তুর্য আর তার শরীরে একসাথে জড়ানো কাঁথাটা টেনে ঢেকে নিল শুধুমাত্র নিজেকে। ঘুমের মধ্যে আকস্মিক ধাক্কায় ভরকে গেল তুর্য। ধরফরে উঠে বসল বিছানায়। ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে? পৃথা অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য লোক, আপনি একদম কথা বলবেন না আমার সাথে। তুর্য দ্বিতীয় দফায় ভরকে গেল পৃথার কথায়। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে এর আবার কি হলো? কাল এত সুন্দর মধুময় এক রজনী অতিবাহিত করে আজ বলছে কথা বলবে না। তুর্য নিজের দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে উদ্যত হলো পৃথাকে। কোমল কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? অন্যায় কি করেছি বলবে তো? পৃথা সরে গেল তুর্যের নিকট থেকে। শরীরে জড়ানো কাঁথাটা আরও ভালোভাবে শরীরে জড়িয়ে পা বাড়ালো ওয়াশরুমের পানে। যেতে যেতে আবার বলল, একদম আমাকে ছোবেন না অসভ্য পুরুষ। আমার আশেপাশেও যেন আপনাকে না দেখি। তাহলে হাত পা কেটে বিছানা বসিয়ে রাখবো বলে দিলাম। তুর্য যেন বেয়াক্কেল বনে গেল পৃথার কথায়। রাতে সারা রাত এত গভীরভাবে ছুঁয়ে দেওয়ার পর এখন বলছে ছোবেন না। আবার কি বলল? পৃথার আশেপাশে গেলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবে? তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। কি সাহস তার বউয়ের! এ তো তারও এক কাঠি ওপর থেকে আসা যাওয়া করে। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও এখনও সকালের সময় থেমে আছে সময়টা, তবে সূর্য তার প্রখরতা ছড়িয়েছে অনেকটা। আর এই সময় চৌধুরী বাড়ির বসার কক্ষে সভা বসিয়েছে তুর্য। জরুরি কথা আছে বলে আজ কাউকে অফিসেও যেতে দেয়নি। আরুষকেও টেনে এনেছে সকাল সকাল। বেচার আরুষ তো তার সাথে কি হতে চলেছে, তুর্য তাকে শাস্তি দেয় কিনা এই ভেবেই হার্ট অ্যাটাকের উপক্রম। কিন্তু তুর্য তাকে অবাক করে দিয়ে তেমন কিছুই করল না। উল্টো আরুষের কাঁধ ধরে বসালো বসার কক্ষের সোফায়। বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সকলের সাথে আমার একটা জরুরি কথা আছে। উপস্থিত সকলে উৎসুক হয়ে তাকালো তুর্যের পানে। তবে তাহমিনা বেগম বরাবরের ন্যায় একটু ফোরম কেটে বললেন, সেই তখন থেকে তো জরুরি কথা বলবে বলে বসিয়ে রেখেছ আমাদের। এখন এত ভনিতা না করে বলে ফেলো কি বলতে চাও? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, আমি চাইছিলাম আরুষের সাথে ইরার বিয়েটা দিতে। থামল তুর্য, আবার বলল, এমন নয় যে আরুষকে তোমরা চিনো না, সবাই আরুষকে চিনো। আরুষ যথেষ্ট ভালো ছেলে। আমার যতদূর মনে হয় ইরার জন্য ওর থেকে ভালো ছেলে আর হবে না। তুর্যের হঠাৎ এহেন কথা চমকালো উপস্থিত সবাই। আরুষ নিজেও বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেছে এই মুহূর্তে। তুর্য এত ভালো কবে থেকে হলো? এভাবে বাড়িতে ডেকে এনে নিজে থেকে ইরার সাথে বিয়ের কথা বলছে। যেখানে আরুষকে তার শাস্তি দেওয়ার কথা সেখানে বোনের সাথে বিয়ে দিতে চাইছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আরুষের। এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে। আরুষ তুর্যের পানে চেপে বসলো। একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, স্যার আপনি ঠিক কী করতে চাইছেন বলবেন একটু? তুর্য আরুষের না ফিসফিসিয়ে জবাব দিল, তোকে বোনজামাই করতে চাইছি কেন? ইরাকে তোর পছন্দ না? আরুষ উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু সে কিছু বলার আগেই মুখ খুললেন তাহমিনা বেগম। থমথমে কণ্ঠে তিনি বললেন, ইরা এখনও ছোট, এখনই ওর বিয়ের ব্যাপারে আমরা ভাবছি না কিছু। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। গম্ভীর কণ্ঠে বলল, ইরা ছোট? আর আমার বউ তো ছোট ছিল না, একদম খুনখুনে বুড়ি ছিল। মাত্র 10 বছর বয়সে পৃথার বাবা মায়ের হাত পা ধরে ওই ছোট মেয়েটাকে বিয়ের পিঁড়িতে উঠিয়ে দিতে তোমাদের বুক কাঁপেনি? আর এখন নিজেদের 17 বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে বুক কাঁপছে? নিজের মেয়েরা মেয়ে আর পরের মেয়েরা তো মেয়ে নয়, তাদের যেভাবে খুশি নাচানো যায়, তাই না? তুর্যের কথা চুপ হয়ে গেল সবাই। ছেলেটা ভুল কিছু তো বলেনি। সেদিন সত্যি তারা ভুল করেছিল, যার দরুন ভুগতে হয়েছে ওই মেয়েটাকে। সকলের নিশ্চুপতার মাঝেই উঠে দাঁড়ালো তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, কি করবে ভেবেচিন্তে আমাকে জানিও। তোমাদের মেয়ে না দিলে আমি আরুষের জন্য অন্য মেয়ে দেখব। বেচারা আর কতদিন আইবুড়ো থাকবে? কথাটা বলে লম্বা লম্বা পা ফেলে বসার কক্ষ থেকে প্রস্থান করলো তুর্য। আর আরুষ ফ্যাল করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। এই লোক আবার হঠাৎ ওর বিয়ে নিয়ে আবার এত মাতল কেন? কি চাইছে এ? বসার কক্ষ থেকে বেরিয়ে তুর্য সোজা গেল ইরার কক্ষের পানে। তার বউ সকালে তার উপরে চোটপাট দেখিয়ে কক্ষে এসে ঘাটে গেড়েছে। এতক্ষণও সকলে বসার কক্ষে উপস্থিত থাকলেও এই দুই নারী উপস্থিত ছিল না। যেহেতু ইরার বিয়ের কথাই বলবে, তাই তুর্য আর তাদের বসার কক্ষে যেতে জোরাজোরি করেনি। তুর্য দাঁড়ালো ইরার কক্ষের দরজার সম্মুখে। হাত উঁচিয়ে দরজা টোকা দিয়ে বলল, পৃথা রুমে এসো তাড়াতাড়ি। তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই দরজার ওপাশ থেকে উত্তর এলো, আমি যাব না, আপনি যান। তুর্য ভ্রু কুঁচকালো। নিজের ভদ্রতা বাদ দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। ইরাকে আদেশে সরে বলল, তুই বাইরে যা। তুর্যের আদেশ দিতে দেরি, কিন্তু ইরার কক্ষ থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। ইরা বেরিয়ে যেতে তুর্য এগিয়ে গিয়ে কক্ষের দরজাটা আটকে দিল। অতঃপর পৃথার পানে তাকিয়ে বলল, কি হয়েছে? সকাল থেকে রেগে আছো কেন?
পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। থমথমে কণ্ঠে বলল, কিছু হয়নি আমার। তুর্য এগিয়ে গিয়ে পৃথার মুখোমুখি দাঁড়ালো। মেয়েটার একটা হাত নিয়ে নিল নিজের পুরুষালী 2 হাতের ভাঁজে। কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে বলবে তো? না বললে আমি বুঝবো কিভাবে বলো? পৃথার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাদের বিবাহ বার্ষিকী ছিল আজ। কত প্ল্যানিং করেছিলাম, সব আপনি কাল এক রাতে ভেস্তে দিয়েছেন। তুর্য চমকালো। গোল গোল চোখে এসে তাকালো পৃথার পানে। অবাক সুরে বলল, আজকে আমাদের বিবাহ বার্ষিকী? পৃথার চোখ জোড়াও বড় বড় হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, আপনি আমাদের বিবাহ বার্ষিকীর কথাও ভুলে গিয়েছেন, অথচ সারা দিন ভালোবাসি ভালোবাসি বলে হেদিয়ে মরেন। তুর্য হঠাৎ রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ওই আরুষের বাচ্চার গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলবো। বেটা মির্জাফরের বংশধর, মাথায় একটা বাড়ি মেরেই আমার বিবাহ বার্ষিকী ভুলিয়ে দিল। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আরুষ ভাই আপনার মাথায় বাড়ি মেরেছিল? আপনার না সড়ক দুর্ঘটনায় মাথা ফেটেছিল? তুর্য অপ্রস্তুত হলো। রাগের মাথায় সে কি বলতে গিয়ে কি বলে ফেলল। ঢোক গিল তুর্য। আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, সড়ক দুর্ঘটনাতেই মাথা ফেটেছে। ওটা তো আরও সাথে ছিল, তাই বলছিলাম আর কি। কথাটা বলি থামল তুর্য। 2 হাতে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। দুষ্টু হেসে বলল, তুমি কি প্ল্যান করেছিলে বউ? নিশ্চয়ই আজকে এই শুভ দিনে আমাদের বাসরটা সারার চিন্তা ভাবনা করেছিলে, যা আমি গতকাল রাতে সেরে ফেলেছি। একদম চিন্তা করো না বউ, আমরা কাল বাসর সেরেছি, আজ আবার সারব। ভবিষ্যতেও প্রতি রাতে বাসর সারব। একটা রাতও বাদ যেতে দেব না। রাত বেড়েছে। চারদিকটা আধারের চাদরে মুড়ে নিস্তব্ধ হয়ে পড়েছে। হয়তো ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তবে আজ রাতটাতেও ঘুম নেই তুর্য এবং পৃথা নামক 2 নরনারীর আক্ষিদয়। পৃথা আজ শাড়ি পরেছে, নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে। যদিও আজকের রাতটা নিয়ে পরিকল্পনা ছিল অনেক, তবে তার কিছুই তুর্যের জন্য পূর্ণতা দিতে পারেনি। পৃথা খুব করে ভেবে রেখেছিল ওই নাটক, সিনেমা কিংবা গল্পের ন্যায় আজ পুরো কক্ষটা সে মোমের আলোয় সাজাবে। সাথে নিজেও শাড়ি পরে সুন্দরভাবে সেজেগুজে তুর্যের নিকট ধরা দেবে। তুর্যকে চমকে দিয়ে সে লাজুক ভঙ্গিতে বলবে, ভালোবাসি প্রিয়। কিন্তু তার কিছুই হলো না আজ। কি হতো গতকালকের মাত্র একটা রজনী নিজেকে নিয়ন্ত্রণ করলে? কত রজনী তো নিয়ন্ত্রণে কাটালো, তা না নিজেও নিয়ন্ত্রণ হারালো আর তাকে উস্কে দিল। সকাল সকাল উঠে আবার পরিবারে লাগিয়ে দিল আরুষ আর ইরার বিয়ের কথাটা। সব মিলিয়ে একটা হজবরল অবস্থা। এর মধ্যে আবার নিজ কক্ষে বিবাহবার্ষিকীর আয়োজন করবে কখন? তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তার সকল পরিকল্পনা জল ঢেলে দেওয়ার জন্য যদিও লোকটার উপরে রাগ লাগছে ভীষণ, তবুও আজ নিশ্চুপ রয়েছে। আজ এমন একটা দিনে আর কোনো রাগ, অভিমান, খারাপ লাগা নিয়ে থাকতে চায় না পৃথা। পিছনে সকল খারাপকে ভুলে সে নতুনভাবে জীবনটা শুরু করতে চায় তুর্যের সাথে। পৃথা নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে আয়নায় দেখে নিল আরেকটিবার। অতঃপর দরজার নিকট গিয়ে খুলে দিল দরজাটা। মৃদু কণ্ঠে বলল, ভিতরে আসুন। তুর্য কক্ষের বাইরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। মূলত পৃথাই তাকে বের করে দিয়েছিল। শক্ত কণ্ঠে বলে দিয়েছিল, আমার সব প্ল্যানিংয়ে তো জল ঢেলেছেন, এখন অন্তত কিছুটা সময় বাইরে থেকে আমাকে উদ্ধার করুন। তুর্য আর কথা বলেনি। এমনি কম অন্যায় সে করেনি। সবচেয়ে বড় অন্যায় বিবাহবার্ষিকীর তারিখ ভুলে যাওয়া। এটা নিয়ে যে পৃথা এখনও কোনো ঝামেলা করেনি এই তো অনেক। তার যদি আবার বউয়ের কথাও না শুনে তবে আজ আর রক্ষা থাকবে না। পৃথার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতে চোখ তুলে তাকালো তুর্য। অমনি থমকে গেল বেচারা। হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল আগের থেকে দ্বিগুণ হারে। সুমুখে দাঁড়ানো এই কাকে দেখছে তুর্য? এই মুহূর্তে পৃথাকে তার নিকট কোনো পরীর তুলনায় কম লাগছে না। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। উজ্জ্বল শ্যামবর্ণা শরীরে মেয়েটা একখানা লাল রঙের শাড়ি জড়িয়েছে আজ। এই শাড়িটা তারই কিনা। প্রথম দিন মেয়েটা এই শাড়িতে আসার পর যে জামাকাপড় পরিপূর্ণ লাগেজটা পৃথাকে সে দিয়েছিল, এটা তার মধ্যেই ছিল। আখিদায় মোটা করে কাজল লেপেছে পৃথা। ওষ্ঠদায় আবার হালকা গোলাপি লিপস্টিক লাগিয়েছে। মেয়েটার ওই উষ্ণ ওষ্ঠজোড়া তুর্যের নিকট যেন আরও উষ্ণ হয়ে উঠছে এই সময়ে। ইচ্ছে করছে এখনই ওই ওষ্ঠের উপরে হামলে পড়ে নিজের আয়ত্তে নিয়ে নিতে। তুর্য মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল কক্ষে ভিতরে পৃথার পানে। দরজাটা লাগিয়ে 2 হাত বাড়িয়ে দিল মেয়েটাকে একটু জড়িয়ে ধরতে। পৃথা সরে গেল সাথে সাথে। কপট রাগ দেখিয়ে বলল, এখন না। তুর্য আশাহত হলো। অসহায় কণ্ঠে বলল, তাহলে কখন? পৃথা উত্তর দিল না কোনো। তুর্যের পানে এক পলক তাকিয়ে এগিয়ে গেল কক্ষে স্থান পাওয়া টেবিলের পানে। একটা বাক্স থেকে ছোট একটা কেক বের করে রাখলো টেবিলে। অতঃপর একটা মোমবাতি জ্বালিয়ে তাকালো আবার তুর্যের পানে। মৃদু হেসে বলল, শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্বামী। আমরা একে অপরে না হয়ে 8টা বছর কাটিয়ে দিয়েছি। পৃথার কথা শেষ হতে না হতেই তুর্য ফট করে বলল, 8 বছরের থেকে একটা রাত কম হবে, কারণ আমরা গত রাতে এক হয়ে গেছি। পৃথার মেজাজ বিগড়ালো।
কথাটা বলার সময় কি সুন্দর একটা অনুভূতি ছিল পৃথার ভিতরে, অথচ এই পুরুষ মাত্র একটা বাক্যবাণ দিয়েই সে অনুভূতি ধূলিসাৎ করে ছাড়ল। এর কি সর্বদা মুখটা চালাতেই হবে? 5টা মিনিটের জন্য এর মুখ বন্ধ রাখা যায় না? পৃথা দাঁতের দাঁত চাপল, কটমট করে বলল, ওটা 8 বছরই হবে। কাল রাত 12টার পরে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তুর্য ওষ্ঠ প্রসারিত করে হাসল, দুষ্টুমির সুরে বলল, বাহ, ভালোই হিসেব রেখেছ দেখছি। তা আর কি কি হিসেবে রেখেছ? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, থমথমে কণ্ঠে বলল, অনেক কিছুরই হিসেব রেখেছি। আগে কেকটা কাটি, তারপর বলছি। এদিকে আসুন। তুর্য এগিয়ে গেল টেবিলের নিকট। তবে সে পৃথার পাশে না দাঁড়িয়ে দাঁড়ালো পেছনে। আলতোভাবে মেয়েটার পেছন থেকে জড়িয়ে নিল নিজের সাথে। পৃথার এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে টেবিলের উপরে রাখা প্লাস্টিকের ছুরিটা তুলে নিয়ে নিল হাতে। কেকের উপরে আস্তে ধীরে সে ছুরিটা চালাতে চালাতে মেয়েটার কানে কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বউ। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। কেক কাটার ছুরিটা ছেড়ে দিয়ে এক টুকরো কেক হাতে তুলে নিল সে। তুর্যের মুখের সম্মুখে ধরে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য পরম তৃপ্তি নিয়ে কেকের টুকরোটা মুখে পড়ে নিল। নিজেও এক টুকরো কেক তুলে ধরল পৃথার মুখের সম্মুখে। পৃথা হাঁক করলো কেক খাওয়ার জন্য, কিন্তু তুর্য কেকের টুকরোটা পৃথার মুখে না দিয়ে লাগিয়ে দিল গালে। হকচকিয়ে উঠল পৃথা। ফুঁসিয়ে উঠে তাকালো তুর্যের পানে, কপট রাগ দেখিয়ে বলল, এটা কি করলেন আপনি? তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তাকালো পৃথার পানে, একটু ঝুঁকে পৃথার গালের সাথে নিজের গাল লাগিয়ে দিল। কেকের তৈলাক্ত ক্রিমের অবস্থা নিজের গালে নিয়ে নেশালো কণ্ঠে বলল, ভালোবেসেছি। পৃথা শিউরে উঠল, কেঁপে উঠল তার বক্ষস্থল। হাত বাড়িয়ে মেয়েটা খামচে ধরল স্বামীর বাহু। তুর্য টুপ করে একখানা চুমু খেলো পৃথার গালে, অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার জন্য একটা জিনিস আছে। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কি? তুর্য উত্তর দিল না পৃথার কথার। পা বাড়িয়ে সে এগিয়ে গেল আলমারির নিকট। আলমারির উপর থেকে একটা গোলাপি রঙা লাগেজ নামিয়ে রাখল পৃথার সম্মুখে। শান্ত কণ্ঠে বলল, এটা তোমার। আমি যখন দেশে ফিরেছিলাম তখন এনেছিলাম। পৃথা কৌতূহল অনুভব করলো, উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি আছে এতে? তুমি খুলে দেখো। পৃথা দেরি করল না, বেশ উৎসুক হয়ে খুলল লাগেজটা। সাথে সাথেই ভিতর থেকে বেরিয়ে এলো অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুলসহ আরও অসংখ্য মেয়েলি সামগ্রী। পৃথার চোখ জোড়া চকচক করে উঠল, উৎফুল্ল কণ্ঠে বলল, এসব আমার? তুর্য মুখ বাঁকালো, ঠোঁট কামড়ে বলল, না, আমার মুরগির বাচ্চার মতো বউয়ের। পৃথা ভেঙচি কাটল, চটপট করে চকলেটগুলো খুলে খেতেও শুরু করে দিল। অনেক দিন আগে চকলেটগুলো আনলেও যেহেতু খোলা হয়নি, তাই ভালোই ছিল সেগুলো। স্ত্রীর বাচ্চাদের ন্যায় এমন কর্মকাণ্ড দেখে হাসল তুর্য। একটু এগিয়ে গিয়ে বসল পৃথার পাশে। ওষ্ঠে সূক্ষ্ম হাসি রেখা ফুটিয়ে তুলে বলল, একা একাই খাবে? আমাকে একটু দিবে না? পৃথা চট করে একটা চকলেট এগিয়ে দিল তুর্যের পানে। স্বাভাবিক কণ্ঠেই বলল, নিন। আমার এই চকলেটে হবে না, অন্য চকলেট লাগবে। তুর্যের ঘোর লাগা কণ্ঠস্বর। পৃথা থমকালো। 2 সেকেন্ড লাগলো তার কথাটা মস্তিষ্কে ধারণ করতে। তুর্যের কথার মানে বুঝতে পেরেই লাজে রাঙা হলো মেয়েটা। সরে যেতে চাইল তুর্যের পাশ থেকে, কিন্তু তুর্য তাকে যেতে দিল না। কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে। হাত বাড়িয়ে আলতোভাবে ধরল স্ত্রীর থুতনি। বল প্রয়োগে মুখটা একটু তুলে বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে বউ। পৃথা লজ্জা পেল আরও। নিজের চোখ জোড়া নামিয়ে নিল সাথে সাথে। তুর্য একটু একটু করে এগিয়ে গেল মেয়েটার ওষ্ঠের পানে। খুব যত্নে ওষ্ঠজোড়া আঁকড়ে নিল নিজ ওষ্ঠের ভাঁজে। পৃথা নিজের রাখি দেওয়া বন্ধ করে নিল পরম আবেশে। আগে পিছিয়ে আর না ভেবে মত্ত হলো স্বামীর ভালোবাসায়। সময় প্রবাহমান। এরই মধ্যে কেটে গেল বেশ কয়েকটা দিন। আজ আরুষ এবং ইরার আগদের তারিখ। সেদিন পরিবারের আরুষ আর ইরার বিয়ের কথাটা তুলে দেওয়ার পরে পরিবারের সকলে বিষয়টি নিয়ে ভেবেছে বেশ। আরুষ ছেলে ভালো, এমন ছেলেকে মেয়ে দিবে না খুব কম লোকই আছে। ইরার কাছেও বিয়ের ব্যাপারে মতামত জানতে চাইলে সে হ্যাঁ বলে দিয়েছে এক বাক্যে। যেখানে মেয়ে নিজেই রাজি, সেখানে আর ঝামেলা করে লাভ কি? তবুও বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল এখন বিয়ের কথা পাকাপাকি করে রাখবে, পরে ইরার এইচএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে দিবে। কিন্তু বাদ সাধল তুর্য। সে বেশ মরিয়া হয়ে উঠেছে আরুষ আর ইরার বিয়ের জন্য। তার মাতামাতি দেখে মনে হয় এ যেন আরুষের বিয়ে নয়, তার নিজেরই বিয়ে। তুর্যের এক কথা, তুলে নেওয়া পরে হোক, কিন্তু আগটা এখনই হয়ে যাক। বাড়ির লোকও শেষ পর্যন্ত তার জোরাজুরিতে মেনে নিয়েছে বিষয়টা। সেই অনুপাতে আজ আরুষ আর ইরার বিয়ের দিন ধার্য করা হয়েছে। সন্ধ্যার সময়টা অতিবাহিত হয়ে কেবলই রাতের পানে পা বাড়িয়েছে। আরুষ বেশ পরিপাটি হয়ে সেজেগুজে নিজের বাড়ির লোকদের নিয়ে চলে এসেছে তুর্যদের বাড়িতে। আজ তার বিয়ে, তাও প্রিয় নারীর সাথে। তাদের প্রেম হলো না, পাশাপাশি বসে 2-4টা কথা হলো না, অথচ খুব অল্প সময়ের মধ্যেই নিজের করে নিতে পারছে প্রেয়সীকে। ভাবতেই প্রশান্তিতে ভরে যাচ্ছে আরুষের হৃদয়। এই প্রথম ছেলেটার মনে হচ্ছে তুর্য ভীষণ ভালো, তার থেকে উত্তম পুরুষ আর এই পৃথিবীতে নেই।
আরুষদের আসার পরপরই তাদের বসিয়ে দেওয়া হয়েছে বসার কক্ষে। কাজী সাহেবও চলে এসেছে ইতিমধ্যে। এখন শুধু আসার বাকি ইরার, তাও পৃথা নিয়ে আসছে। খানিক বাদে ইরাকে নিয়ে পৃথা প্রবেশ করলো বসার কক্ষে। ইরার ফর্সা শরীরে আজ গোলাপি রঙা শাড়ি রঙের একখানা শাড়ি জড়ানো হয়েছে, মাথায় ঘোমটা, মুখে সাজগোজের প্রলেপ নেই মোটি। আরও যেন থমকে গেল ওখানে। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল তার। আজ এ কোন ইরাকে সে দেখছে? শাড়িতে কোনো নারীকে এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না বেচারার। আরুষের চিন্তা ভাবনার মধ্যেই পৃথা ইরাকে বসালো আরুষের পাশে। অতঃপর নিজেও ইরার পাশে বসবে ঠিক তখনই চোখ গেল তার অপর পাশে তুর্যের পানে। আর ঠিক এই সুযোগটাই নিল তুর্য। সে যেন এতক্ষণ অপেক্ষায় বসেছিল একটাবার পৃথার তাকানোর জন্য। বেচারি তাকানোর সাথে সাথে সকলের অগোচরে তুর্য একখানা উড়ন্ত চুমুচ ছুঁড়ে মারল বউর পানে। বুকে হাত দিয়ে ঠোঁট নাড়িয়ে বোঝালো, চলো আর একবার বিয়ে করে ফেলি, আর তারপর আরেকবার বাসর।